এক একটা কয়েনের দাম 3 লাখ টাকা ছিল। এই দেখুন। মাই গড, এটা তো একদম ওই রকমই স্যার। স্যার, আপনারা আন্দাজ করতে পারবেন না যে এই কয়েন কিনে কিছু লোক কোটিপতি হয়ে গেছে। এর দাম এখন দ্বিগুণ হয়ে গেছে। আমি তো আরও কিনতে চাইছিলাম, তাই শেখরকে নিয়ে আসি যাতে ও ইনভেস্ট করে। দীননাথ বাবু, আপনাকে বোকা বানানো হয়েছে। আগে হ্যাঁ, এই যে কয়েনগুলো দেখছেন না, এই ইন্টারনেট কারেন্সি, এগুলো সোনার কয়েনের মতন বাজারে পাওয়া যায় না। আপনাকে মিথ্যে কথা বলেছে টনি। সব টাকা ডুবে গেল, এই কয়েনগুলোর কোনো দাম নেই। দীননাথ বাবু, টনির মতন অনেক ফ্রড লোক আছে যারা নিজেদের লাভের জন্য আপনাদের মতন লোককে ফাঁসায়। যদি আপনি আপনার টাকা ইনভেস্ট করার আগে একবার ভালো করে খোঁজ নিয়ে দেখতেন। কপাল ভালো আমি এতে ইনভেস্ট করিনি, তাহলে আমিও শেষ হয়ে যেতাম। আমার মেয়ের বিয়ে কি করে হবে? আমার সমস্ত জমানো টাকা এতে ইনভেস্ট করেছিলাম, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা। যে টনি ইচ্ছে করে এই সমস্ত বয়স্ক লোকেদের টার্গেট করত, কারণ ওরা টেকনোলজি আর ইন্টারনেটের ব্যাপারে বেশি জানে না। হ্যাঁ স্যার। স্যার, এটা তো নয় যে 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 লোককে টনি ঠকিয়েছে তাদের মধ্যেই কেউ টনিকে খুন করে দিয়েছে। হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। টনির খুনিকে খুঁজে বের করার জন্য আমাদের আগে এটা ভালো করে জেনে নিতে হবে যে টনি কতগুলো লোককে এরকম কয়েন দিয়ে ঠকিয়েছে। তারপর এটাও জানা খুব দরকার যে টনির পেটের ভেতর এই কয়েনগুলো গেল কিভাবে। স্যার, আমি এই টনির পুরো ইতিহাস চেক করেছি। ওর কাছে অনেক রকম নকল কার্ড ছিল, ওখানে আলাদা আলাদা অ্যাড্রেসেস, আলাদা আলাদা ফোন নাম্বার। স্যার, আমরা তো এটাও জানি না যে টনি ওর আসল নাম নাকি নকল। আর তাছাড়া আমরা তো এটাও জানি না যে এই সমস্ত অপরাধও একা করেছে নাকি কোনো পার্টনারও আছে ওর। দয়া, যদি একবার কোডটা ক্র্যাক করা যায় না, যে কোডটা টনির অফিসের ডায়েরিতে পাওয়া গেছে, তাহলে অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো। স্যার, একজন কোড ক্র্যাক করা এক্সপার্টের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, হয়তো খুব তাড়াতাড়ি এর সলিউশন করবেন উনি। আর এই যে টনির অফিসের সমস্ত স্টাফেরা এসেছিল, অ্যাক্টরসরা যারা ওর অফিসে কাজ করতো, তারা কি করে জানলো এই টনির ব্যাপারে? স্যার, একজন অশোক নামের কাস্টিং ডিরেক্টর আছে, ওই এই সমস্ত অ্যাক্টরদের টনির অফিসে পাঠিয়েছিল। তাহলে দেখা করো, ওই অশোকের সঙ্গে দেখা করো। স্যার, কমেডি, রোম্যান্স, প্রত্যেকটা ইমোশন একদম ভর্তি রয়েছে ওর মধ্যে। কি চলবে না? আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। আরে অশোক বাবু, আমার ফটোটা পাঠিয়ে দিন না। অ্যাকশন, কমেডি, রোম্যান্স সব কিছুতে নাম্বার 1। দেখো ভাই, তুমি তো হিরো হতে পারবে না, একটা কমেডিয়ানের রোল আছে, করবে? কমেডি? আর হ্যাঁ, তোমার মুখের মধ্যে আমি একটা আগুন দেখতে পাচ্ছি। একটা আর্ট ফিল্মে আমার কথা চলছে, তুমি একটা কাজ করো, একটা অডিশন দিয়ে দাও ওটার জন্য। আচ্ছা, কি রোলটা কি? রোল একটা পুলিশ ইন্সপেক্টরের। আরে এ তো আমার বাঁ হাতের খেলা। আরে পুলিশের রোল করার তো খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে আমার। এক্সপিরিয়েন্স আছে পুলিশ ইন্সপেক্টরের রোল করা? আরে রোজই পুলিশের রোল করি। আপনি এটা দেখুন, এটা সিআইডি? এটা কি আসল নাকি? আসল। আর যে জেলে তোকে নিয়ে যাব না, সেটাও আসল। জেল? এইবার কিছু বুঝতে পারলে? না, কে ইনি? কে? হ্যাঁ, তুই একেই একটা সাপ্লাই দিয়েছিলি না অফিসে কাজ করার, অ্যাক্টিং করার জন্য? তুই কি ভুলে গিয়েছিস? স্যার, আপনার নিশ্চয়ই কোথাও কিছু একটা ভুল হচ্ছে। দেখ, সিআইডির সামনে যদি অ্যাক্টিং করিস না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই 11 জন অ্যাক্টরকে পাঠিয়েছিলে না তুমি টনির কাছে? হ্যাঁ, মনে পড়েছে, এদেরকেই পাঠিয়েছিলাম আমি। কিন্তু স্যার, কাজ করার অ্যাক্টিং এর জন্য পাঠাইনি, বরং টনি আমাকে এটা বলেছিল যে ও একটা শর্ট ফিল্ম তৈরি করছে আর ওর কিছু স্ট্রাগলিং অ্যাক্টরসের প্রয়োজন। যে অ্যাক্টরদের তুই পাঠিয়েছিলি তাদের ইউজ করেও খুব বড় একটা ঘোটালা করেছে। স্যার, এই কথাটা আমি কি করে জানবো বলুন স্যার? সব 12 জনের মধ্যে কোনো অ্যাক্টরই আমাকে এই ধরনের কোনো কথা বলেনি স্যার। 12? স্যার,
ওর অফিসে তো 11 জন ছিল, 12 নম্বর কোথা থেকে এলো? আচ্ছা, যাদের পাঠিয়েছিলি তাদের লিস্টটা নিয়ে আয় তো। হ্যাঁ 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 স্যার, এই নিন। এই হলো নতুন নাম, ঈশা কুমার। আচ্ছা, একে তো ওখানে দেখলাম না, এ আবার কোথায় উধাও হয়ে গেল? স্যার, এই কেসে প্রশ্ন বেশি উত্তর কম, আর ওই কোডগুলো ক্র্যাক হচ্ছে না এখনো। স্যার, রীনা দেবী, আপনি আমাদের টনির বাড়িতে কেন ডেকেছেন? আর হ্যাঁ, ওই কোডগুলো সব সলভ করতে পেরেছেন? খুবই কঠিন কোড স্যার। উইদাউট সাইফারে এটা প্রায় অসম্ভব বলতে পারেন। সাইফার? এই সাইফারটা আবার কি জিনিস? সাইফার আসলে এমন কোনো বই বা ডায়েরি হয় যার মধ্যে এই কোডগুলোর সমাধান লুকিয়ে থাকে। ফ্রেডি, এই যেমন আন্ডারওয়ার্ল্ডে জিনিসপত্রের নাম কোড দিয়ে ইউজ করা হয়, যেমন বন্দুককে ঘোড়া বলে আর কাক মোবাইলকে বলে। এই সমস্ত কোডস একটা সাইফারে থাকে। যদি এই সাইফার পেয়ে যাই তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। স্যার, আমার মনে হয় টনি এই সাইফারকে এমন কোনো জায়গায় রাখবে যেখান থেকে ও খুব সহজেই দেখতে পারবে বা পড়তে পারবে। কিন্তু স্যার, ওর অফিস তো খুব ভালোভাবে চেক করেছিলাম, ওখানে তো কিছুই পাইনি। তাহলে হতে পারে টনির বাড়িতে পেতে পারি। এই দেখুন স্যার, একটা অদ্ভুত চিহ্ন রয়েছে এখানে। হয়তো এই চিহ্নটা কোডেরই কোনো ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এই চিহ্নের রহস্যটা এখানেই কোথাও হবে। রুমের এক একটা কোণা চেক করি। রীনা দেবী, এই দেখুন, এই বইটাও ঠিক ওই রকমই চিহ্ন আছে। স্যার, এটাই তো সাইফার। এই দেখুন, এই পেজে শুধুমাত্র 7টা সেন্টেন্স রয়েছে, আর এর প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডকে হাইলাইট করে দেখি। এই শব্দটার মানেটা কি? জুলিয়াস সিজারের নাম তো শুনেছেন? হ্যাঁ। মনে হয় ওই যুগের কোনো পুরনো কোড এটা। কিন্তু এখানে এই সিজারের আগে জিও তো আছে। এটাই তো জানতে হবে যে কোন সিজার সাইফারের ব্যবহার করা হয়েছে। ধরে নিন, এ যদি জি হয় আর বি যদি এইচ হয়, তো এ টু জেড এই রকম দেখাবে। এই দেখুন, এটা হয়ে গেছে। এবারে আমরা এটা ফলো করে দেখি যে আমাদের কোডের মানে কি বেরোলো। আর আমাদের প্রথম কোড হলো SUNGTQASGX-10। এবারে আমরা ম্যাচ করে দেখব। SMUONHAN। মোহন, আপনার প্রথম কোডের মানে হলো মোহন কুমার 10। স্যার, এই মোহন কুমার নামে তো কোনো মানুষ নেই এই কেসে। যদি না থাকে তো খুঁজতে হবে, আর বাকি যে সমস্ত কোড আছে ওগুলো ডিকোড করতে হবে। প্লিজ কুনাল, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি পঙ্কজকে খুব ভালোবাসি। প্লিজ, তুমি আমার আর পঙ্কজের মধ্যে কখনো এসো না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? কাট কাট কাট! আপনারা কি মাঝখানে এসে পুরো শটটা খারাপ করে দিলেন? এক মিনিট। আপনারা শট পরে নেবেন, আমরা ঈশার সঙ্গে একটু কথা বলবো। সিআইডি আমার সাথে? প্লিজ, আপনারা এখান থেকে চলে যান। এই ফটোটা দেখুন। টনি, একে চেনেন আপনি?
ও খুন হয়ে গেছে। কি? কিন্তু কি করে? বেশি ওভার অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই, ক্যামেরা অফ রয়েছে। তুমি বলো কি করে ওকে খুন করা হয়েছে? আমি আমি কি করে বলবো যে কি করে খুন হলো? যে সময় ওর খুন হয়েছে সেই সময় সমস্ত নকল এমপ্লয়ি ওর অফিসে ছিল, শুধু তুমি ছাড়া। তুমি কোথায় ছিলে? নকল এমপ্লয়? কিসের নকল এমপ্লয়? স্যার এটা কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। টনি তোমাদের হায়ার করেছিল না ওর অফিসে ক্লার্কের অ্যাক্টিং করার জন্য? ও তো আমাকে ওর ফিয়ন্সের রোল প্লে করার জন্য টাকা দিয়েছিল, আর সেটাও মাত্র একদিনের জন্য। বাগদত্তার? হ্যাঁ স্যার, ওর মা বাবা এসেছিল ওর সঙ্গে দেখা করতে, আর ও ওনাদের দেখাতে চেয়েছিল যে ও বিয়ে করতে চলেছে, আর ও নিজের জীবন নিয়ে খুব খুশি। ও তোমাকে তো নিশ্চয়ই বলেছিল ওর বাবা মায়ের ব্যাপারে, ওর ব্যাপারে অনেক কিছুই জানতে। হ্যাঁ আগে হ্যাঁ, অনেক কিছু বলেছিল, যাতে কোনো গন্ডগোল না হয়, আর আমার যাতে মনে থাকে কখন কোন ডায়লগটা বলতে হবে। ওর বাবা মায়ের ব্যাপারে যতটা ইনফরমেশন তোমার কাছে রয়েছে আর তুমি যা যা জানো সব কিছু আমাদের বলো। থ্যাংক ইউ স্যার। স্যার কোড ডিকোড হয়ে গেছে, এর থেকে কিছু নাম পাওয়া গেছে, আর নামের আগে নাম্বার। নিশ্চয়ই এরা তারা যাদের টনি সেট কয়েন্স বেঁচেছিল। আর নামের আগে যে নম্বরগুলো আছে তার মানে কার কাছে কতগুলো কয়েন আছে। যেমন এই মোহন এই 10টা সেট কয়েন্স কিনেছিল, চিরাগ 6টা, বিজয় কুমার 8টা, এটসেট্রা এটসেট্রা। স্যার মানে খুনি এদের মধ্যে কেউ একজন? মনে তো সেটাই হচ্ছে। এই সমস্ত লোকগুলোকে বিউরোতে ডাকো, সেট কয়েন নিয়ে বলো। স্যার আমি টনির খুন করিনি। আপনি বললেন বলে জানতে পারলাম টনির নাকি খুন হয়েছে। কাল রাতে তুমি কোথায় ছিলে? কাল রাতে মাথায় যন্ত্রণা হচ্ছিল, তাই আমি রাত 10টার মধ্যে শুয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনার বাড়িতে আর কে আছে? আমার বাড়িতে তো শুধু আমিই থাকি স্যার। আমার ছেলে আছে যে বিদেশে চাকরি করে। আমি তো আমার রিটায়ার ফান্ডের 15 লাখ টাকা এতে দিয়েছিলাম। এখন আমি বুঝতে পারছি না এটা আমি ফেরত পাবো কি করে। তোমার কাছে বন্দুক আছে না? স্যার আমার গয়নার দোকান, সিকিউরিটি আর প্রোটেকশনের জন্য আমাদের বন্দুক রাখতে হয়। স্যার সবকিছু তো আপনাকে বলে দিয়েছি, এবার আমি আর আপনাকে কি বলবো? যতক্ষণ না খুনি ধরা পড়বে আমরা তো প্রশ্ন জিজ্ঞাসা করবই। এই ডায়েরিতে সেই সমস্ত লোকেদের নাম লেখা রয়েছে যারা ওর থেকে ওই সমস্ত কয়েনগুলো কিনেছিল। সেই লোকগুলোর নাম আর যতগুলো কয়েন কিনেছিল সব, তার পুরো রেকর্ড এর মধ্যে আছে। আর এর মধ্যে যে তথ্য আছে তার মধ্যে থেকে আমরা এটা জানতে পারবো যে আপনাদের মধ্যে সেই খুনিটা কে। এখন কে কতগুলো কয়েন কিনেছে তার থেকে কি করে বোঝা যাবে খুনি কে? খুব সহজ। খুনি রাগের মাথায় তার কয়েকটা কয়েন টনিকে খাইয়ে দিয়েছিল, আর এই রেকর্ডের হিসেব অনুযায়ী যার কাছ থেকে কম কয়েন পাওয়া যাবে সেই আসলে আমাদের খুনি। চলুন আপনারা সবাই আপনাদের নিজেদের সেট কয়েনের চাকতিগুলো গোনান। স্যার কয়েনগুলো ঠিকই আছে, একটাও কম নেই। কারোর কাছেই কম নেই? সেটা কিভাবে সম্ভব? এবার তো বিশ্বাস হলো না আপনাদের যে আমরা নির্দোষ? আচ্ছা এটা কিসের গল্প স্যার? যদি এরা সবাই নির্দোষ হয় তো দোষী কে? সেটা তো এখন টনির মা বাবাই বলতে পারবে। না, এটা হতে পারে না। আমার ছেলে মারা যেতে পারে না স্যার। আপনি হয়তো কোনোভাবে ভুল করছেন। আমাদের ছেলে তো এতটাই সৎ ছিল যে কারোর থেকে একটা টাকা পর্যন্ত নিত না, আর আপনি বলছেন ও সবাইকে ঠকিয়েছে। আমি জানি এটা কোনো বাবা মাই শুনতে পছন্দ করবেন না, কিন্তু টনির সঙ্গে কারো কি কোনো শত্রুতা ছিল? এর মধ্যেই টনির সঙ্গে কারো ঝামেলা হয়েছিল? কেমন ঝগড়া স্যার? ও এতটাই বিজি থাকতো যে আমাদের সঙ্গে দেখা করারও সময় পেত না।
3-4 মাস গ্যাপ দিয়ে বাড়িতে ফিরতো। দেখা করতে আসতো না মানে? মানে হলো ও অনেকগুলো জায়গায় অফিস খুলেছিল। কোথায় আর কোথায় ওর অফিস রয়েছে জানেন? দিল্লি, পুনে। যে যে শহরেই টনি থেকেছে কোনো না কোনো ঘোটালা তো নিশ্চয়ই করেছিল। ওর ব্যাপারে ভালো করে খোঁজ নাও, ওর পাস্ট লাইফের। স্যার, হ্যাঁ স্যার দিল্লি আর পুনের পুলিশ অফিসাররা ভিডিও কনফারেন্সে আছে। গুড। স্যার, এই স্কেচটাকে দেখুন স্যার। টনির সাথে এর মুখটা মিলে যাচ্ছে। এই লোকটার বিরুদ্ধে 2 বছর আগে দিল্লিতে অভিযোগ দায়ের করা হয়েছিল। অনেক লোককে চিটফান্ড কেসে এই ঠকিয়েছিল। কিন্তু স্যার এর নাম টনি নয়, আসলে অমর। স্যার এখানে ওর নাম প্রশান্ত। ডেলি ইনভেস্ট স্কিমের নামে ও লোকেদের বড় বড় স্বপ্ন দেখিয়েছিল আর অনেক লোকের টাকা তছরূপ করে। ও, বহু লোক ওর বিরুদ্ধে কমপ্লেনও দাখিল করেছে। সমস্ত শহরেই এই ঘটনা ঘটিয়েছে স্যারও। একটা শহর থেকে বেইমানির টাকা জোগাড় করে অন্য শহরে রওনা হয়ে গেছে অন্য কাউকে টুপি পরানোর জন্য। তার মানে হলো দয়া, টনির শত্রু শুধু এই শহরেই নেই, অন্য শহরেও রয়েছে। তাহলে খুনি ওদেরই মধ্যে কেউ হবে। তার মানে স্যার প্রত্যেক শহর থেকে এমন লোকদের লিস্ট বানাতে হবে যারা যারা ঠকেছে। স্যার এখানে ওর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার কেসও দাখিল আছে। শোনো, অলোক নামের একজন লোকেরও টাকা মেরে দেয়। সেই আঘাত সেই লোকটা সহ্য করতে পারে না, তাই ও সুইসাইড করে। তার মানে টনিকে খুন করার সব থেকে বড় মোটিভ তো অলোকেরই কাছের কারো থাকা উচিত। ও না শুধু টাকা হারিয়েছে বরং ও কাছের কাউকেও হারিয়েছে। হ্যাঁ, অলোক, পুনে। মনে হচ্ছে অলোকের বউ সরিতা বাড়িতে নেই স্যার। হ্যাঁ দয়া, আজ সকাল থেকেই নেই। আজকের পেপার আর দুধ। পঙ্কজ স্যার, একটু গিয়ে প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করো তো। এক্সকিউজ মি। হ্যাঁ, আমি অফিসার পঙ্কজ, সিআইডি অফিসার। হ্যালো স্যার, আমি পুনম। হ্যালো। এই সরিতা যে এখানে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওকে কোথাও বাইরে গেছে আপনি জানেন কিছু? সেটা তো জানি না। কেন, কোনো সমস্যা হয়েছে? ওনার বাড়ির কোনো এক্সট্রা চাবি আছে আপনার কাছে? স্যার, হ্যাঁ, এনার নাম পুনম, ইনি সরিতার নেবার। যেভাবে এই ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে মনে হচ্ছে কাল রাত্রে এখানে কিছু হয়েছে। নিশ্চয়ই কিছু হয়েছে দয়া, কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে। এই দেখো, রক্তের দাগ। এটা দেখে মনে হচ্ছে কাউকে এখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, কেউ আবার ওকে কিডন্যাপ করে নেয়নি তো? পুনম, হ্যাঁ স্যার। ওকে তুমি শেষবার কখন দেখেছিলে? স্যার রাত 2টো নাগাদ, যখন আমি নাইট শিফট করে বাড়ি ফিরছিলাম। তখন বোধহয় ও জেগেই ছিল, কারণ ওর ঘরে তখন টিভি চলছিল। ওর বাড়ির আশেপাশে কাউকে দেখেছিলে যে কেউ ওর সঙ্গে দেখা করতে এসছে কিনা? আর কিছু তো না, কিন্তু হ্যাঁ, একটা হোয়াইট কালারের ভ্যান ছিল যেটা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু সকালে ওটা ওখানে ছিল ওই না। ভ্যানটাকে আগে কখনো আশেপাশে দেখেছিলে? না, কখনো না। আচ্ছা, ওই ভ্যানের নাম্বার মনে আছে? নোট করেছিলে? নাম্বার তো না, নোট করিনি, অতটা খেয়াল করিনি। আচ্ছা, তুমি কি কোনো চেঁচামেচি বা কোনো হট্টগোল শুনেছিলে? হ্যাঁ, আওয়াজ তো হচ্ছিল বেশ জোরে জোরে, কিন্তু আমার মনে হলো হয়তো সরিতা জেগে আছে তাই টিভি দেখছে, তো আমি অতটা খেয়াল করিনি। আচ্ছা, তুমি ঝগড়াঝাটি বা চেঁচামেচির আওয়াজ শুনেছিলে তখন কটা বাজে? এই ধরুন প্রায় 3টের সময় শুরু হয়েছিল। 3টের সময়? সরিতার কিডন্যাপ তো 3টের সময় হয়েছে। তার মানে সরিতার কিডন্যাপ আর টনির মার্ডার এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে স্যার। 100% দয়া।
কানেকশন 100% রয়েছে, কিন্তু ওর কোনো রকম ক্ষতি হওয়ার আগেই ওকে আমাদের বাঁচাতে হবে। আর পঙ্কজ, স্যার ওই হোয়াইট ভ্যান, সাদা ভ্যান যেটার কথা পুনম একটু আগে বলল, ওই ভ্যানের সম্পূর্ণ ডিটেলস আমাদের চাই, বুঝতে পেরেছো? স্যার হোয়াইট ভ্যানটা এই রাস্তা দিয়ে ক্রস করেছিল। এই রাস্তাটা তো সামনে হাইওয়ে নাম্বার 15-এ গিয়ে কানেক্ট করে। এটা আবার হয়নি তো যে কিডন্যাপার্স ওই মহিলাকে শহরের বাইরে নিয়ে গেছে? স্যার না স্যার, কারণ আগে যে টোল ট্যাক্সটা আছে ওটা ক্রস করেনি গাড়িটা। তাহলে নিশ্চয়ই কিডন্যাপাররা ওই মহিলাকে টোল ট্যাক্স আর সিগন্যালের মাঝখানে কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে স্যার ওই সিগন্যাল আর টোলের মধ্যে কোনো রাস্তা তো আছে যেটা ভেতরের দিকে যাচ্ছে, আর হতে পারে কিডন্যাপারদের আড্ডা ওরই আশেপাশে কোথাও হবে। হ্যাঁ, চলো গিয়ে দেখি কোনো রাস্তা আছে কিনা। স্যার এই একটা রাস্তা আছে যেটা ভেতরের দিকে যাচ্ছে। চলো চলো গিয়ে দেখি। স্যার 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 পেছনে। ওই দেখুন স্যার। মাই গড, আপনি ঠিক আছেন? স্যার ভেতরে কেউ নেই। স্যার মনে হচ্ছে খুনি গাড়ি নিয়ে পালিয়ে গেল। গিয়ে দেখো স্যার। স্যার অ্যাম্বুলেন্স আসছে। আচ্ছা শোনো, এটা বলো কে এই সমস্ত করেছে? ও আমার চোখ কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, আমি ওর মুখটা ঠিক করে দেখতে পারিনি স্যার। না স্যার, বেরিয়ে গেছে, গাড়ির টায়ারটা পাঞ্চার করে গেছে ও। আচ্ছা আমাকে এটা বলো, ও এই সমস্ত কেন করলো? স্যার ও আমার স্বামী অলোকের ফিনান্সিয়াল রেকর্ডস চেয়েছিল, জানি না কেন। কিন্তু তোমার স্বামী অলোক এখন তো আর বেঁচেই নেই, তাই না? হ্যাঁ স্যার, ও সুইসাইড করেছিল, ও কারণ কোনো ফ্রড ওকে ঠকিয়ে লাখ টাকা লুট করেছিল। কিন্তু সেই টাকাটা ওর ছিল না স্যার, ও অন্য কারো থেকে ধার নিয়েছিল, কিন্তু সেই ধার শোধ না করতে পারার জন্য ও সুইসাইড করে নেয় স্যার। এটা কি ব্যাপার স্যার? কিডন্যাপারের অলোকের ফাইন্যান্সিয়াল ব্যাপারে এতটা ইন্টারেস্ট কেন? পঙ্কজ, দয়া, ওই কিডন্যাপারদের ইন্টারেস্ট এই জন্য রয়েছে, আমার মনে হচ্ছে এই কিডন্যাপারই সেই খুনি যে আসলে অলোককে টাকা দিয়েছিল। আর যে মুহূর্তে ও জানতে পেরেছে অলোক এই পৃথিবীতে নেই, তখন সমস্যা হলো ও টাকা কার কাছে পাবে। ও যখন জানতে পারলো সমস্ত টাকা টনির কাছে আছে, আর তখন ও টনিকেই শেষ করে দিল। আর তারপরে ওকে যেন কেউ সন্দেহ না করে, সমস্ত প্রমাণ লোপাট করার জন্য ও এই মহিলাকে কিডন্যাপ করে আর ওকে জিজ্ঞেস করে যে অলোকের ফাইন্যান্সিয়াল রেকর্ড কোথায় আছে। কে হতে পারে? আচ্ছা শোনো স্যার। একটা কাজ করতে পারবে? হ্যাঁ স্যার। অলোকের ফাইন্যান্সিয়াল রেকর্ডস আমাদের দিতে পারবে? মাই গড, দয়া, এই অপরাধী যেই হোক না কেন আমাদের আগে এখানে পৌঁছে গেছে, আর মনে হচ্ছে সমস্ত প্রমাণ
ও পুড়িয়ে ছাই করে দেওয়ার চেষ্টা করেছিল। ব্যাস স্যার, ওই কম্পিউটারটাকে কিছু না করে দেয় যার মধ্যে অলোকের সমস্ত ফাইন্যান্সিয়াল রেকর্ড আছে। পঙ্কজ, একটু দেখো তো কোনো ল্যাপটপ বা কম্পিউটার পাও কিনা। স্যার, হ্যাঁ, ল্যাপটপ পেয়ে গেছি। ওয়ান্ডারফুল। স্যার, অলোকের ফাইন্যান্সিয়াল ফাইল। গুড। তুমি এই ফাইলটা ওপেন করার চেষ্টা করো। নিশ্চয়ই ওর মধ্যে ওর পাওনাদারদের লিস্টটা পাওয়া যাবে। খুলে গেছে স্যার। এ তো অনেকের কাছ থেকেই ধার করেছে স্যার, আর সব থেকে বেশি ধার নিয়েছে শেখরের কাছ থেকে। শেখর? আচ্ছা, এই আবার ওই শেখর নয় তো যে দীননাথের সাথে আমাদের কাছে এসেছিল? আমি দীনানাথ ও শেখর। হ্যাঁ স্যার, ওই। তাহলে দয়া, এই শেখরের খাঁচায় যাওয়ার সময় হয়ে গেছে। ওই সাদা ভ্যানটা তো পেয়ে গেছি স্যার, কিন্তু শেখরের এখনো কোনো পাত্তা পাইনি। স্যার, শেখর হয়তো খুন করে পালিয়ে গেছে, কিন্তু বেশি দূর যেতে পারবে না। তাহলেও কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে এই কেসে। জানি না, আমার সব ঠিক মনে হচ্ছে না। কেন স্যার, আপনার কি অন্য কিছু মনে হচ্ছে? অভিজিৎ, একবার ভাবো, ওই মহিলার কিডন্যাপ হওয়া আর তারপরে খুব সহজেই ওই সাদা ভ্যানটা পাওয়া যায় ওইখান থেকে। তারপরে অলোকের ফাইন্যান্সিয়াল রেকর্ড যেটার মধ্যে শেখরের নামও রয়েছে, সেটাও আমরা খুব সহজে পেয়ে হ্যাঁ যাই। স্যার, ওই ফাইন্যান্সিয়াল রেকর্ডটা ল্যাপটপের ডেস্কটপেই ছিল। সেটাই তো আমি বলছি দয়া, গোলমাল আছে। যেখানে এরকমের ফাইন্যান্সিয়াল রেকর্ড ফোল্ডারে থাকা উচিত, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকা উচিত। স্যার, কিন্তু যদি আমরা এই সূত্রগুলো পাচ্ছি সেটা তো খুব ভালো ব্যাপার। না পঙ্কজ, আমরা সূত্র খুঁজে পাইনি। সূত্র আমাদের দেওয়া হচ্ছে একের পর এক, একের পর এক। এই জন্য তো আমি বলছি গন্ডগোল আছে, কিছু তো গন্ডগোল আছে। আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। টনির ব্যাপারে আপনার যা কিছু মনে আছে একটু ডিটেলে বলবেন। দারুণ কথা বলতো, লোকেদের বিশাল বড় বড় স্বপ্ন দেখাতো। এটা বড় গুণ ছিল টনির। সকলের সাথে এমন মিশতো শুধু 2 মিনিটে, যাতে আপনার মনে হবে পৃথিবীতে আপনার ওর থেকে ভালো কোনো বন্ধু নেই। আর হ্যাঁ স্যার, ও বিশাল হাইফাই পার্টিও রাখতো নিজের ইনভেস্টারদের জন্য। ওইসব পার্টির ছবি আছে আপনার কাছে? স্যার, হ্যাঁ স্যার, পূরবী এই ছবিটা পাঠিয়েছে, সাসপেক্টের বাড়ি থেকে পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এই সে যে এই পুরো গেমটা খেলছে। তার মানে শেখরও এর কবজায় আছে স্যার। এর ফোনটা ট্র্যাক করো। শেখর খুব বিপদের মধ্যে রয়েছে, শেখরকে বাঁচাতে হবে। এবার তো তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না শেখর। সিআইডি সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে পেয়েছে। একটা ট্রিগার প্রেস করেই তোকে মেরে ফেলবো আমি, আর ওদের সবার মনে হবে যে তুই দেশ ছেড়ে পালিয়ে গেছিস। না না, এরকম করো না প্লিজ, আমাকে আমাকে মেরো না। আমি সত্যি দেশ ছেড়ে চলে যাব। আমি তোমার নাম কাউকে বলবো না, আই প্রমিস। আরে শেখর, তুমি বুঝতে পারছো না, তুমি আমার মুখটা দেখে ফেলেছো। এবার আমি তোমাকে ছেড়ে দেওয়ার মতো বোকামি তো করবো না, এই জন্য তোমায় মরতে হবে। আমাকে আমাকে প্লিজ প্লিজ মেরো না। আমাকে কে আছো? প্লিজ বাঁচাও আমাকে। কে আছো? প্লিজ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। ওঠ ওঠ। স্যার, আমি রিটা, টনি স্যারের সেক্রেটারি। তোমার থোবড়া তো আমরা দেখেই নিয়েছিলাম মিস রিতা। আমি তো কোনো প্রমাণ, কোনো সাক্ষী কিছুই রাখিনি। তাহলে আপনারা কি করে জানতে পারলেন? এই ফটোর জন্য তুমি আমাদেরকে বলেছিলে যে তুমি টনিকে গত 2 সপ্তাহ ধরে চেনো। তাহলে 2 বছর আগের এই ফটোতে তুমি কি করছো? এটাই অনেক কিছু বলে দিয়েছে। এবার বলো, তুমি তোমার বস টনিকে কেন মারলে? টনি আমার বস ছিল না, আমি টনির বস ছিলাম। কিন্তু তুমি তো সেক্রেটারি সেজে ঘুরছিলে, সেটা কি ব্যাপার? আসলে ওটা শুধুমাত্রই একটা নাটক ছিল, সবাইকে দেখানোর জন্য। আসলে তো সমস্ত প্ল্যানটাই এই ব্যাপারে আমার ছিল। টনিকে তো শুধু আমি সামনে রেখেছিলাম, যাতে কোনোদিন যদি ধরা পড়ে যাই তাহলে টনিকে ফাঁসিয়ে দেব। তাহলে টনিকে খুন করে নিজের পায়ে কুড়ুল কেন মারতে গেলে? কারণ পিঁপড়ের যখন পাখনা গজায় তখন সেটাকে কেটে ফেলতে হয়। আর টনি তো একটু বেশি উড়তে শুরু করেছিল, খুব বেশি করে রেসপন্সিবল আর ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। ও দীননাথের সাথে সেলফি তুলে
সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। তোমার ভয় হয়েছিল যে ওই ফটো যদি সোশ্যাল মিডিয়ায় চলে যায় তাহলে যে যে শহরে ও 2 নম্বরই করেছে ওখানে কেউ না কেউ ওকে চিনে ফেলবেই। হ্যাঁ, আর ওর পেটে যে কয়েন ছিল ওগুলো? ওই কয়েনগুলো আমি ওকে গিলিয়েছিলাম যাতে আপনাদের মনে হয় যে খুন এমন একজন করেছে যাকে টনি ঠকিয়েছে। আর এই জন্য তুমি সব সন্দেহের তীর ওর দিকে ঘুরিয়ে দিলে, যাতে আমরা ওকে অপরাধী ভাবি। জানি না কত মানুষের জীবন নিয়ে তুমি খেলেছো। সারা দেশের অনেক মানুষের শুধু টাকা নয়, তাদের আনন্দ, স্বপ্ন সব কেড়ে নিয়েছো। এই অপরাধের জন্য তুমি কঠোর শাস্তি পাবে। অঞ্জলি, will you marry me? বিয়ে করবে তুমি আমাকে? তুমি সত্যি আমায় বিয়ে করতে চাও? Oh God, of course I will marry you. স্যার, স্যার কিছু আওয়াজ আসছে এদিক থেকে। স্যার, স্যার, বেঁচে আছে। এর শরীরে ছুরির আঘাত আছে, হসপিটালে নিয়ে যেতে হবে। চলো ওকে গাড়িতে ওঠাও। পঙ্কজ, তাড়াতাড়ি নিয়ে এসো। স্যার, স্যার আমাদের তো বলা হয়েছিল রেস্টুরেন্টের ভিতরে কাউকে ছুরি মারা হয়েছে, এখানে তো এটা। তাড়াতাড়ি নিয়ে যাও। আমাদের মার্ডারের ফোন এসেছিল, কিন্তু এই লোকটা তো এখনো বেঁচে আছে। তার মানে স্যার খুনি দুজনকে অ্যাটাক করেছে, একজনকে রেস্টুরেন্টের ভেতরে মেরেছে আর একজনকে এখানে। চলো গিয়ে দেখি। সাবধানে। সাবধানে। স্যার, সিআইডি স্যার, আমি আপনাদের কল করেছিলাম। আমি এখানকার ম্যানেজার। বডি কোথায়? ওইদিকে স্যার, চলুন। এখানে হোটেলের বাইরে একজন আহত লোক পড়েছিল, কেউ ছুরি দিয়ে ওকে আঘাত করেছে। আপনারা জানতেন না? কি বলছেন? আমাদের হোটেলের সামনে? স্যার, এখনো হোটেলের ভেতরের মাটাটা নিয়ে আমি চিন্তায় রয়েছি। আর বাইরে আর একটা খুন হয়ে গেল। কোনো খুন হয়নি, ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে হচ্ছে কেউ ছুরি মারা হয়েছে। কি অস্ত্র ছিল, কেউ কিছু দেখেছে? হ্যাঁ, বড় একটা ছুরি ছিল, কিচেন নাইফ। এই রেস্টুরেন্টের কিচেনের ছুরি ছিল? না, আমাদের রেস্টুরেন্টে ছিল না। এই আহত হওয়ার আগে কি ইনি আপনাকে কিছু বলেছিলেন? না স্যার, আমরা কথা বলছিলাম আর হঠাৎ করেই যতীনের পিঠে আঘাত করলো আরও পালিয়ে গেল। ওই লোকটার মুখ দেখেছো? কেমন দেখতে ছিল? না স্যার, মুখটা তো দেখতে পাইনি। অ্যাকচুয়ালি ও মুখের ওপর একটা মাস্ক পরেছিল। আর ওই সুপার হিরোরা পরে না, কাঁধ দিয়ে ঝোলানো একটা মাস্ক আর কেপ পরে এসেছিল, মানে ও নিজেকে লুকোতে চাইছিল। আচ্ছা অঞ্জলি, আপনি কি জানেন যতীনের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার, ও খুবই সহজ সরল, ওর সাথে কারো শত্রুতা ছিল না। আচ্ছা, এই ছবিটা দেখুন। এই লোকটাকে চেনেন আপনি? একেও ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, হয়তো এই খুনি কাজটা না করেছে। না, একে আমি আগে কখনো দেখিনি।
সিসিটিভি ক্যামেরা আছে রেস্টুরেন্টে? স্যার অ্যাকচুয়ালি মেইন এন্ট্রান্সে রয়েছে, কিন্তু কেন? কারণ যেমন আপনারা বললেন যে কেপ আর মাস্ক পরে কোনো লোক যদি রেস্টুরেন্টের ভেতরে আসে তাহলে সিকিউরিটি ওকে বাইরে আটকাতো। তার মানে ও নর্মাল কাপড়ে এখানে এসছে, তারপরে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছে। হতে পারে। এই কেপের পিছনেও কি কাপড় পরেছিল মনে আছে আপনার? স্যার ওটার তলায় ও কালো রঙের জামা কাপড় পরেছিল। সিসিটিভি ফুটেজ থেকে আমরা পেয়ে যাব যে কতজন লোক এখানে কালো কাপড় পরে এসেছিল। হ্যাঁ পঙ্কজ, গুড গুড, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? ওই লোকটা এখন ভালো আছে, ওর নাম হলো মিহির। গিয়ে দেখি ওকে ওই মাস্ক পরা লোকটাই মেরেছিল নাকি অন্য কেউ। তোমার এখন শরীর কেমন আছে? অনেকটা বেটার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে তোমাকে ছুরি মেরেছিল তাকে চেনো তুমি? না স্যার, ওর মুখের ওপর অদ্ভুত ধরনের একটা মাস্ক ছিল। যখনই আমি কার পার্ক করে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎই ও আমার সামনে চলে আসে আর আমাকে ধাক্কা মারে, আর আমার হাতে যে গিফট ছিল ক্রিস্টাল ভাস, সেটা ভেঙে যায়। আরে দেখে চলতে পারেন না? হ্যাঁ, আমার জিনিসটা ভেঙে দিলেন। কি দেখতে পান না নাকি কানা? কি, ও পালানোর জায়গায় তোমার কাছে এলো আর ছুরি ঢুকিয়ে দিল? হ্যাঁ স্যার। আর তুমি ওকে চিনতেও না। এই বাইকটা কেমন ছিল মনে আছে? ওর কালার, নাম্বার? যতদূর মনে পড়ছে কালো কালারের, আর ওই বাইকের নাম্বারটা আমি দেখতে পারিনি স্যার। হ্যালো, কি, কোথায়? এই যে স্যার। এইসব কি করে হলো? স্যার আমরা চা খেতে বেরিয়েছিলাম, তো রামু এখানে ওই একলাই ছিল। আমরা যখনই ফিরে আসলাম তো দেখলাম যে এই কে তুমি, এই কি করলে, এই ধরো ধরো, এই কে? স্যার আমরা ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার ও পালিয়ে যায় আমাদের হাত থেকে। স্যার, এই খুনের তো মনে হয় মাথা খারাপ আছে, অকারণে খুন করছে। কোনো কিছুই অকারণে হয় না পঙ্কজ। যে কোনো জিনিস যতই অদ্ভুত হোক না কেন, তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। কিন্তু এদের তিনজনকে মারার কারণ কি হবে? যতীন, মিহির, রামু, এদের তিনজনের কোনো কানেকশনই নেই। একটা কানেকশন আছে পঙ্কজ। কি স্যার? পার্পল কালার, বেগুনি রং। বেগুনি রং? স্যার বুঝলাম না। এই যে তিনজন যাদের উপরে হামলা করা হয়েছে, এই মিহির, যতীন আর এই রামু, এদের মধ্যে একটা জিনিস কমন, এরা তিনজনেই পার্পল কালারের ড্রেস পরে রয়েছে। একটা রং কেউ এত অপছন্দ করতে পারে যে খুন করে ফেলবে? এর উত্তর তো এই মাস্ক পরা লোকটাই দিতে পারবে। আর যতক্ষণ ধরা না পড়ছে, এই শহরে এখন প্রত্যেকের জীবনই বিপদে যারা বেগুনি রঙের ড্রেস পরে রয়েছে। এখানে বাইক পড়েছিল মানে ওখানে কাঁচের কিছু টুকরো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বাইকের টুকরো হতে পারে ওটা। এই কাঁচ বাইকের হেডলাইটের। এই দেখো, এই গ্লাসটা এখানে বাঁকা। এটা আবার কিরকম হেডলাইট? এরকম মেকানিজম তাকে কখনো দেখিনি। এক মিনিট, কিছুদিন আগে আমি পড়েছিলাম এইরকমই হেডলাইটের সম্পর্কে। আবার চেক করতে হবে। স্যার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে এই 6 জনের ছবি পেয়েছি। উনি এদের 6 জনের মধ্যে কেউ হবে।
কিন্তু কে? দেখো এই 6টা ফটো যে পেয়েছি তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ এই খুনি। দেখো, মেতে আছে যে যার কাজ নিয়ে। আমার বার্থডে, আমাকে উইশ করার কারো কোনো খেয়াল নেই। এই হচ্ছে বন্ধুত্বের নমুনা। আরে ডক্টর সালুখে, আপনি কখন এলেন? 50 বছর আগে। 55 বছর আগে। হ্যাঁ, 55 বছর আগে। তবুও সেটা মনে নেই। আরে এসে চুপচাপ দাঁড়িয়েছিলেন কেন? গলা খারাপ ছিল নাকি? আমার কোনো গলা খারাপ নয়। আর আমি কোথায় চুপ করেছি? তোমরা তো চুপ করে আছো। আরে বড় যদি কোনো সূত্র পেয়ে থাকো তাহলে বলে ফেলো। ধ্যাৎ, তোমাদের জীবনে শুধু প্রমাণ আর প্রমাণ, আর কিচ্ছু নেই। আরে জীবনে আরো অনেক কিছু আছে ভাই, আরো অনেক কিছু আছে। আবার কি থাকবে? কিচ্ছু না। প্রমাণ, প্রমাণ চাই তো, প্রমাণ এনেছি। আরে এ তো অদ্ভুত লোক। ওই যে ছুরি দিয়ে আঘাত করেছিল না, সেটা একটা আনাড়ি, কোনো প্রফেশনাল লোক নয়। আচ্ছা, আর এটা আপনি কি করে জানতে পারলেন? যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল সেটা দেখে জানতে পেরেছি। আনাড়ির মতো ছুরি চালানো হয়েছে, কোনো ভাবনা চিন্তা না করে। আরে ডক্টর সালুকে, আপনি এখানে? আমি এক্ষুনি আপনার কথা ভাবছিলাম। তুমি আমাকে মনে করছিলে? থ্যাংক ইউ দয়া, অন্তত তুমি আমাকে মনে করেছো। কি মনে আছে? কি মনে আছে বলো, বলো দয়া, কি মনে করার কথা? এই লোকেদের কি মনে করিয়ে দিতে হবে বলো। ডক্টর, আপনার ওই উপহার। উপহার এনেছো? দেখাও দেখাও ভাই, সবার সামনে দেখাও। না 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 না, ওই উপহারটা আমি ফরেনসিক ল্যাবে আরে পাঠিয়ে এক দিয়েছি। মিনিট, এক মিনিট। আরে ভাই, তুমি কোন গিফটের কথা বলছো আর কিসের জন্য? ডক্টর সালুখের কি আজকে বার্থডে? আরে ওটা বার্থডে গিফট নয়, কাজের গিফট। ডক্টর কেস 415 এর ব্যালিস্টিক রিপোর্টটা চেয়েছিল, তাই ওটা আমি পাঠিয়ে দিয়েছি। ফরেনসিক ল্যাবে আছে ডক্টর। ও, তুমি এই উপহারের কথা বলছিলে? ব্যালিস্টিক রিপোর্টের কথা? হ্যাঁ, ব্যালিস্টিক রিপোর্ট, এটা কি একটা উপহার হলো? তাহলে আপনি কি ভেবেছিলেন ডক্টর? মানে কিচ্ছু না, ছাড়ো, সব বাদ দাও। আরে ডক্টর, আরে শুনুন। বাদ দাও ভাই, ব্যাস ওদের শোনাও, তোমার যা শোনানোর আছে। আরে সালুখের আবার হলোটা কি? হয়তো এই কেস নিয়ে কোনো টেনশনে আছে, সেই জন্য। স্যার, ওই যে বাইকের হেডলাইটের ভাঙা কাচের টুকরোটা পেয়েছিলাম স্যার, ওটা একটা বিশেষ ধরনের হেডলাইট স্যার। এর নাম হচ্ছে অ্যাডাপ্টার সেন্সর হেডলাইট। আর এতে এই যে মেকানিজমটা আছে স্যার, এটা সেন্সরের মতো কাজ করে। এটা কিরকম হেডলাইট স্যার? এটা একটা বিশেষ ধরনের হেডলাইট পঙ্কজ। এই হেডলাইট ক্যালকুলেট করে নেয় যে বাইক কত অ্যাঙ্গেলে টার্ন নেবে, আর সেই হিসাবেই ও আলোটা ফেলে যেখানে সাধারণ বাইকের হেডলাইটের আলো পৌঁছয় না স্যার। স্যার, তাহলে এই হেডলাইটের সাহায্যে আমরা অপরাধীকে ধরতে পারবো? হ্যাঁ পুরবি, কারণ এটা খুব দামি মেকানিজম। আর এখনো পর্যন্ত ইন্ডিয়াতে একটাই বাইক কোম্পানি আছে যাদের কাছে এটা আছে, আর শহরে ওদের মাত্র 2টো শোরুম আছে। তাহলে বেশ, একটা শোরুমে তুমি যাও, আর একটা শোরুমে অভিজিৎ যাবে। স্যার, ওকে স্যার। কোন বাইক দরকার? ব্যাস শুধু পছন্দ করুন, চাবি আমি আপনার হাতে তুলে দেবো। ইএমআই তে পাওয়া যায়? হ্যাঁ নিশ্চয়ই স্যার, পাওয়া যায়। এক মিনিট, এক মিনিট। আমরা এখানে বাইক কিনতে আসিনি, আমরা সিআরডি থেকে এসেছি। আপনি আপনার ম্যানেজারকে ডেকে আনুন। হ্যাঁ, বলুন কি বলতে চান? দেখুন স্যার, আপনাদের এই বাইকে নতুন ধরনের যে লাইট এসেছে না, এই অ্যাডাপটিভ সেন্সর লাইট, আমরা সেই সমস্ত কাস্টমারদের খুঁজছি যাদের আপনি এরকম লাইট লাগানো বাইক বিক্রি করেছেন। স্যার, এইরকম হেডলাইট না স্যার, এখনো তো শোরুমে আসেনি, আর না তো এরকম বাইক আমরা বিক্রি করেছি। এরকম হেডলাইট তো আপনাদের কোম্পানিই বানায়। দেখুন, 2টো খুন হয়েছে, আর ক্রাইম সিনে এইরকম হেডলাইটের টুকরো পেয়েছি আমরা। যদি আপনি বাইক বিক্রি না করেন তাহলে টুকরোটা পেলাম কি করে ওখানে? বলতে পারবো না স্যার কি করে গেল। ওই হেডলাইট তো এখনো পর্যন্ত ইন্ডিয়াতেই আসেনি, 5 দিন পরে আসবে। আপনারা চাইলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এই ফটোগুলো দেখুন, এদের মধ্যে কাউকে চেনেন আপনি? না স্যার, আমি তো এদের মধ্যে কাউকেই চিনি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, কি ব্যাপার? স্যার ওই ম্যানেজার মিথ্যে কথা বলছে। ম্যানেজার মিথ্যে কথা বলছে মানে? স্যার, ওই হেডলাইটের 3টে পিস এসেছিল আমাদের শোরুমে ট্রায়ালের জন্য। স্যার, ট্রায়ালের পরে একদিন হঠাৎ করেই সব উধাও হয়ে গেল। স্যার, এই ম্যানেজারই দিয়েছে ওই 3টে পিসেস, নিজের বন্ধুদের আর নিজের রিলেটিভদের। এই ফটোগুলোর মধ্যে কাউকে চেনো তুমি? এই দেখো।
স্যার স্যার এ তো সানি ম্যানেজারের ছেলে। ম্যানেজারের ছেলে? সানি কোথায়? সানি ঘরে রয়েছে। ঘরের ভেতর সানি? সানি, সানি দরজা খোলো। আরে কি হয়েছে বলো তো? সানি, তুমি দরজা খোলো। চিৎকার কেন করছো? তবু তো ভালো, শুধু আমি চিৎকার করছি। যদি আমি আমার বুদ্ধি খরচ না করতাম তাহলে ও এতক্ষণ জেলের ঘানি টানতো। ওহো, আমাদের সানি কি করেছে বলবে কি তুমি? ফোন করেছে। দেখুন, আমাদের ছেলে কিচ্ছু করেনি। আমার কথা বিশ্বাস করুন, আমাদের আপনি ছেলে চুপ কিচ্ছু করুন, করেনি। আপনি আমাদের মিথ্যে বলেছেন। সানি কোথায়? বলছি আমাদের ছেলে সানি কিছু করেনি। আরে কোথায়? এরা কারা আমাকে বলবে তুমি? সানি কোথায়? সানি এই ঘরের ভেতরে। সরে যান আপনি। সানি, সানি দরজা খোলো। সানি, সানি, সানি। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমরা জানতাম না যে সানি এরকম কিছু করতে পারে। এবার তো নিশ্চয়ই জেনে গেছেন যে ওই ছুরিটা আপনাদের বাড়িরই, আর ওই ছুরির ওপর যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে সেটা সানির। এটা কি করে হলো? তুমি সানির ওপরে চোখ রাখোনি? ওর উপর নজর রাখা কি আমারই দায়িত্ব? তোমার নিজস্ব কোনো দায়িত্ব নেই? এক মিনিট প্লিজ, আপনারা একটু শান্ত হন। শুধু এটা বলুন যে কি কারণ হতে পারে যে সানি যতীন, মিহির আর রামুকে অ্যাটাক করেছিল। জানি না স্যার, আমরা দুজন তো ওদেরকে চিনতামও না। আর যতদূর সম্ভব আমি জানি সানিও হয়তো ওদেরকে চিনতো না। ওই তিনজন লোক যাদের খুন হয়েছে তারা বেগুনি পার্পল কালারের শার্ট পরেছিল যখন সানি ওদের উপর হামলা করেছিল। আচ্ছা, সানির পার্পল কালারের ওপর কোনো প্রবলেম আছে? না স্যার, এরকম কিছু তো নয়। সানির এখনো পর্যন্ত কোনো জ্ঞান নেই। যখন আমরা রুমে গিয়েছিলাম ওই দরজা ভেঙে, তখনও তো কোনো রিয়াক্ট করলো না। এটা কোনো নতুন ব্যাপার নয় স্যার, এটা তো সেদিন থেকে চলছে যেদিন থেকে ওর টিভি শো রকেটম্যান দেখা শুরু করেছিল। কি? রকেটম্যান? হ্যাঁ স্যার, ওই টিভি শোটার এমন নেশায় পড়েছে ও, না ঠিক মতো খাচ্ছে না ঠিক মতো ঘুমোচ্ছে। আর বাড়ি থেকে কেন, ও নিজের রুম থেকেও বেরোয় না। রকেটম্যান? স্যার, সাইবার টিম যখন সানির কম্পিউটার চেক করেছে তখন জানতে পেরেছে ওই রকেটম্যান শো এর প্রতিটা এপিসোড 90 বার দেখেছে। 90 বার মানে 90 টাইমস? এমন কি আছে এই শোতে? স্যার, এই শোটা বাচ্চাদের খুবই পছন্দের। এটা শুটিং এখানেই চলছে, মুম্বাইতে। স্যার, এই টিভি শোতে রকেটম্যান যাকে মেরেছে ও তো পার্পল কালারের শার্ট পরেছিল। আচ্ছা, তাহলে এটার কোনো কানেকশন নেই তো? হয়তো এই সানি নিজেকে সিরিয়ালের হিরো মনে করছে, রকেটম্যান হয়ে তাদের খুন করছে যারা বেগুনি কালারের ড্রেস পরে রয়েছে। সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু কেন? স্যার, স্যার সাইবার টিম থেকে জানতে পারলাম যে সময় রামু খুন হয়েছিল সেই সময় সানি কম্পিউটারে লগড ইন ছিল। তার মানে সেই সময় সানি ঘরেই ছিল? হ্যাঁ স্যার, আর ওর মোবাইলের লোকেশনও বাড়িরই দেখাচ্ছিল। স্যার, এ মনে হয় না রামুকে খুন করেছে বলে। তার মানে সানি ছাড়া এমন কেউ আছে যে এই রকেটম্যানের মতো বেগুনি রঙের ড্রেস পরা লোকেদের খুন করছে। কিন্তু স্যার, এই রকেটম্যানের পাগল ফ্যানের কাছে পৌঁছবো কি করে? পঙ্কজ, একটা কাজ করো, সাইবার টিমকে বলো ওদের লিস্ট বানাও যারা এই রকেটম্যান শো এর বড় ফ্যান, আর তাদের খুঁজে বের করো যারা বারবার রিপিটেডলি রকেটম্যানের শো দেখতে থাকে। আরো একটা কথা, সাইবার টিমকে এটাও বলো যে যতক্ষণ না এই কেসের ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই শো যেন ইন্টারনেট থেকে সরিয়ে দেয়। আর দয়া স্যার, একবার এই রকেটম্যানের সেটে গিয়ে দেখে এসো তো যে পুরো ব্যাপারটা আসলে কি। কেন এই রকেটম্যানের শো দেখার পরে লোকেরা
খুন করে যাচ্ছে। আরে কেবি 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 লাগিয়ে দিয়েছেন আপনারা। কি বলুন তো এই কেবিটা? আরে ফুটছে আমার, চুলকোচ্ছে আমার তো। আরে তোমার তো সবকিছুতেই মনে হয় চুল করছে। কি করে চুল করতে পারে? আরে তুমি আমাকে হচ্ছে তো, বলো, আমি দেখো, কি করবো দেখো। এখন? আরে নিচে একটা পরিষ্কার কাপড়ও দেওয়া রয়েছে। কি করে? ম্যাডাম, আপনি তো বোঝারই চেষ্টা করছেন কাজল না। দেবী প্লিজ আগে শুটটা কমপ্লিট হতে দিন, তারপর আপনি লাগিয়ে দেবেন কি আপনার যে সিগনেচার। হচ্ছে? স্যার, আমার বাবা। দরকার নেই আপনার সাথে কাজ করার। আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করুন। আমার সমস্ত কস্টিউমে কিন্তু সাইন থাকবে, হয় ও থাকবে নয় আমি থাকবো। তাহলে চলুন স্যার, এটা ডিসাইডেড হয়ে গেছে যে আমিই কাজ করবো। তাহলে চলুন আমরা শুট করি। লিসেন, এক্ষুনি এই ড্রেসটা ছেড়ে দাও। হ্যাঁ, এক্ষুনি সমস্ত ড্রেস ছাড়ো, এবার বুঝবে মজা। আরে অদ্ভুত মহিলা তো উনি। কি সব পাগলামি? স্যার, আরে দেখতে পাচ্ছ না আমি বিজি? সরি স্যার, একটু আর্জেন্ট ব্যাপার ছিল। আচ্ছা, এর ঝগড়ার থেকে আর্জেন্ট? হ্যাঁ স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। মাফ করবেন আপনার শুটিং এ ডিস্টার্ব করার জন্য। না না, এতে ডিস্টার্বের কি আছে? আপনারা চা খাবেন নাকি কফি? এই দীপক, না না, আরে বাবা। ওর কোনো প্রয়োজন নেই। আপনি একটু এই ভিডিওটা দেখুন। আরে এ তো মানে চিনতে পারলেন না? আপনাদের শোয়েরই। আপনাদের এই রকেট শো এর জন্য এই শহরে দুজন লোকের খুন হয়ে গেছে। কি? আগে মানে আমাদের শো দেখে সবার খুন হয়ে যাচ্ছে। দেখুন স্যার, আপনাদের কোনো ভুল হচ্ছে হয়তো। প্রথমত এই ভিডিওটা আমাদের শোয়েরই নয়। কি? এই ভিডিও রকেটম্যানের নয়? আগে না, কখনো না, এটা নকল। এখানে মিস্টার ব্রেনের ক্যারেক্টারটা দেখুন, সম্পূর্ণ নকল। ইনি আমাদের মিস্টার ব্রেন। নমস্কার। স্যার, আমারও এটা মনে হচ্ছে যে যেহেতু এই শো এর অনেক ফ্যান আছে, তাদের মধ্যে হয়তো কেউ একজন এই শো এর ভিডিও বানিয়ে এটা পোস্ট করেছে। স্যার, এ ব্যাপারে আমাদের কোনো পারমিশনই নেই। আমাদের কোনো শোয়ের ভিডিও ইন্টারনেটে আপলোড করব, তাহলে টিভি চ্যানেল আমাদের উপর কেস করে দেবে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ দয়া স্যার। হ্যাঁ পঙ্কজ, আমরা এখন রকেটম্যান শো এর সেটে আছি। এরা বলছে যে ওই ভিডিও এরা বানায়নি। সাইবার টিম থেকে জানো যে এই ভিডিওটা কে বানিয়েছে আর ইন্টারনেটে কে দিয়েছে। স্যার, ওই সাইবার টিমের একটা খবর আমারও আপনাকে দেওয়ার ছিল। হ্যাঁ বলো। স্যার, কি বলুন তো, যারা যারা ওই ভিডিও দেখেছে সাইবার টিম সবার ঠিকুজি বার করেছে। তার মধ্যে একটা আইপি অ্যাড্রেস স্যার 60 বার ভিডিওটা দেখেছে। 60 বার? হ্যাঁ স্যার। মনে হচ্ছে এ ওই সানির মতো এই শো এর অনেক বড় ফ্যান। স্যার, ওর নাম হলো পরম। সারা দিন ইন্টারনেটে বসে থাকে, আর ও ইন্টারনেট থেকে স্যার রকেটম্যানের কস্টিউম আর মাস্ক আনিয়েছে স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, কাল দুপুরেই আনিয়েছে স্যার। দুপুর বেলায় পরমের কাছে ডেলিভারি হয়েছে আর রাত্রে রামুর খুন হয়েছে। মনে হচ্ছে দ্বিতীয় খুনি ওই পরমই। একটা কাজ করো, ওই পরমের লোকেশন এক্ষুনি আমাকে পাঠাও। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। ডিরেক্টর বাবু, আমরা এখন যাচ্ছি, কিন্তু যদি প্রয়োজন পড়ে আবার আমরা এখানে আসবো। শিওর। থ্যাংক ইউ। কাজল দেবী, আপনি একবার এদিকে আসবেন। হ্যাঁ স্যার। আপনার সঙ্গে একটু কাজ আছে। হ্যাঁ। স্যার, এটাই সেই অ্যাড্রেসটা যেটা পঙ্কজ আমাদের দিয়েছে। আপনারা বলুন কার সঙ্গে দেখা করতে চান? ম্যাম, পরম কোথায়? ও তো জাস্ট এখনই বাইরে বেরোলো কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন? হ্যাঁ, ওই যেখানে সবাই অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরে, ও তো একটা মাস্ক আর কোনো একটা লম্বা ড্রেস পরে গেছে। এখনই বাইকেই বেরোলো। ও কোথায় যাচ্ছে কিছু বলেছে আপনাকে? না তো, ও কোথায় গেছে সেটা তো বলেনি। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আপনারা কারা? আমাদের ওর কাছে পৌঁছতে হবে। কিন্তু স্যার, আমরা জানবো কিভাবে ও কোন দিকে গেছে? 5 মিনিট আগে বেরিয়েছে ও এখান থেকে। খুব বেশি দূরে যেতে পারবে না। একটা কাজ করো, ট্রাফিক কন্ট্রোলে এই পরমের ব্যাপারে অ্যালার্ট করো। ওদেরকে বলো যে আন্ধেরির আশেপাশে কাউকে কেপ আর মাস্ক পরে বাইক চালাতে দেখা গেছে কিনা। আর হ্যাঁ, আমরাও এখান থেকে আলাদা আলাদা দিকে যাব ওকে খোঁজার জন্য। ঠিক আছে? হ্যাঁ পুরবি,
এনি লাক? স্যার এখনো অবধি তো না। ঠিক আছে, নজর রাখো আশেপাশে। ওকে। হ্যাঁ ফ্রেডি, কি হয়েছে? আমিও কোথাও দেখতে পাচ্ছি না স্যার। হবে, আশেপাশেও কোথাও আছে ও। আচ্ছা দাদা, এখানে কাউকে বাইক চালিয়ে যেতে দেখেছেন? মাস্ক পরে আছে, লম্বা লম্বা কাপড়? না স্যার। দেখেননি? স্যার। হ্যাঁ পুরবি? স্যার বাইকে একটা ছেলে যাচ্ছে যে মাস্ক আর কেপ পরে রয়েছে। এই হবে স্যার। কত দূর আছে তোমার থেকে? এই তো স্যার ওই 100-150 মিটারের দূরত্বে। স্যার আমি কি ট্রাফিক পুলিশকে বলবো ওকে ধরতে? না না না, ওর কাছে অস্ত্রও থাকতে পারে, চান্স নিও না। ওকে ফলো করো। ও যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে? স্যার এদিকে, এলিফ্যান্ট চক। ফ্রেডি, এলিফ্যান্ট চক পৌঁছাও। ইয়েস স্যার। দাদা একটু জোরে চালান, ওই বাইকওয়ালার পিছনে। লেফটে নাও। কাজল দেবী, একটু এদিকে আসুন। আমার সাইজের একটা পার্পল শার্ট অ্যারেঞ্জ করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই স্যার, কবে দরকার? এক্ষুনি। রকেটম্যান, হ্যাঁ? তোর কি মনে হলো রকেটের মতো উড়বি তুই? সারিকা, ও কতক্ষণ থেকে এই ভিডিওটা দেখছে? হ্যাঁ, আরে উনি সরছেনই না, বলছেন যতক্ষণ না মার্ডারার্সদের খোঁজ পাওয়া যায় ততক্ষণ উনি রিপিট মোডে দেখতেই থাকবেন। আচ্ছা ছেলেটার ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার ওর অবস্থাও অনেকটা সানির মতোই, ও কিন্তু ওর সিস্টেমে ড্রাগস পাওয়া যায়নি। সালুখে, সালুখে, আরে কি আছে এই ভিডিওতে? কখন থেকে তুমি দেখতে বসেছো? 20 বার দেখেছি, আরো 50 বার দেখব। ততক্ষণ দেখবো যতক্ষণ সূত্রটা হাতে না পাই। তোমরা তো শুধু সূত্রই চাও না, আর তো কোনো সম্পর্ক নেই তোমাদের সঙ্গে আমার। স্যার, স্যার এই সাইবার টিম থেকে জানতে পারলাম যে ভিডিওটা কোথা থেকে আপলোড হয়েছে। কোথা থেকে আপলোড হয়েছে? আউট অফ ইন্ডিয়া থেকে স্যার। হ্যাঁ, এটা কি করে সম্ভব? রকেটম্যান শো তো এখানে ইন্ডিয়াতেই হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু খবরটা পাকা না পঙ্কজ, খবরটা বোধহয় ভুল আছে। স্যার এই দেখুন, এই ভিডিওটা যখন আমি আবার দেখলাম তো রকেটম্যানের ড্রেসে আমি এটা দেখলাম। কেভি স্যার, এটা আমারই নামের ইনিশিয়াল। আপনার নামের ইনিশিয়ালের এই যে কস্টিউম, ওই নকল রকেটম্যানের ভিডিওতে কি করে? স্যার আমি কি করে জানবো? আমি কি জানি? হ্যাঁ, এর মানে একদম পরিষ্কার, হয় আপনি না হলে আপনার ইউনিটের কেউ আছে যে এই কস্টিউমটা ওই নকল ভিডিও বানানোর জন্য ব্যবহার করেছে। স্যার আমি কিছু করিনি, কিন্তু হ্যাঁ সেটে কিছু লোক আমার কাজ নিয়ে জেলেস। হতে পারে ওদের মধ্যেই কেউ হয়তো এমন কাজ করেছে। এরকম কটা কস্টিউম আছে তোমার কাছে? আগে 3টে আছে, একটা তো পড়ে আছে, 2টো ব্যাকআপের জন্য রাখা আছে, আলমারিতেই আছে। দেখাও তো একটু। এই যে ম্যাম দেখুন, 2টো কস্টিউম এখানেই আছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ম্যাম এই কস্টিউম এত এক্সপেন্সিভ যে এগুলোকে লক করে রাখা হয়, আর আমি ছাড়া এখানে আর কেউ হাত দিতেই পারে না। নিয়ে যেতেই পারে শুটিং শেষ হওয়ার পরে, আর তারপর শুটিং শুরু হওয়ার আগে এনে রেখে দিতে পারে। আলমারির চাবি কার কার কাছে থাকে? সেটা প্রোডাকশন কন্ট্রোলারের কাছে থাকে, কিন্তু ও এরকম কাজ করতে পারে না। হতে পারে অন্য কেউ ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়েছে ওর চাবি থেকে।
একটু এই প্রোডাকশন কন্ট্রোলারকে ডাকুন। আরে রাজেন্দ্র কোথায়? ওকে ডাকো। এখানেই স্যার। স্যার আমি জানতাম সব দোষ আমার ঘাড়ে এসেই পড়বে। যখনই শুটিংয়ে কোনো গন্ডগোল হয় তখন প্রোডাকশনের লোকেদের ওপরেই দোষ চাপানো হয়। আলমারির চাবি তোমার কাছে আছে না? স্যার সেটা নামমাত্রে আমার কাছে থাকতো। সারাদিন ধরে এত লোকেরা কাজ করতো, খালি আমার কাছেই চাবি চাইতো ওই কস্টিউম আর মেকআপের জিনিস বার করতে, ওই আর কি। আলমারির চাবি কে কে চায় তোমার কাছে? একটু নাম বলো। স্যার এই যে দেখুন স্যার, এই গোছাতে কতগুলো চাবি রয়েছে। কস্টিউম বার করার একটা আমি চাবি- তোমার কাছে নাম জিজ্ঞাসা করেছি, কোন চাবি কোন আলমারির এটা নয়। এই চাবির গুচ্ছটা কে কে নিয়ে যায়? স্যার ওই একজন কাজল ম্যাডাম আর ওনার অ্যাসিস্ট্যান্ট মালা, আর এই তো আমাদের ডাইরেক্টর স্যার, আর একজন আর্ট ডাইরেক্টর, আর একজন স্পট বয়, আর একজন ড্রেসার। আর তুমিও? কিন্তু আমি কিছু করিনি স্যার। কে কি করেছে সেটা আমরা জেনে নেব। থ্যাংক ইউ। স্যার নিজেরটা ছাড়া আরো 10টা লোকের নাম নিয়েছে এই রাজেন্দ্র। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড এদের মধ্যে যে কেউ হতে পারে, কিন্তু কে? স্যার সাসপেক্টেড লিস্ট তো পেয়ে গেছি, কিন্তু এখনো অবধি এই ধাঁধাটার সমাধান হলো না যে এই ভিডিওটা দেখে লোক খুন কেন করছে। এমন কি আছে এই ভিডিওটাতে? আচ্ছা সারিকা, ও এখনো ভিডিওটা দেখে যাচ্ছে? স্যার আমি কি করব? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। উনি কিন্তু ওয়াশরুম যাওয়ারও ব্রেক নেননি, কনস্ট্যান্ট দেখে যাচ্ছেন। ওর কি হয়েছে বলো তো? স্যার এমনিতেও উনি আপনাদের সবার প্রতি একটু আপসেট। কিন্তু কেন? আপনাদের মধ্যে কেউই ওনাকে উইশ করেনি। আজকে ওনার বার্থডে। কি? ওহ গড, আমি তো ভুলেই গিয়েছি কাজের মধ্যে। এ বাবা, আরে তুমি তো আমাকে মনে করাতে পারতে। উনি আমাকে বারণ করেছেন আপনাকে বলতে। সেই জন্যই ডক্টর সালুকে বিউরোতে কিরম একটা অন্যমনস্ক দেখাচ্ছে। এখন বুঝতে পারলাম ওই উপহার কি করছিল। স্যার বার্থডে গিফট। আরে কি যে করছে। যাও। হ্যালো ডক্টর, উই আর সো সরি ডক্টর, আমরা সবাই দুঃখিত। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ডক্টর। ডক্টর সালুকে, ডক্টর সালুকে, সালুকে হ্যাপি বার্থডে সালুকে। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সালুকে, হ্যাপি বার্থডে টু ইউ, সে গড ব্লেস ইউ। কি করছো? স্যার কি করছেন আপনি? নিয়ে চলো, নিয়ে চলো। শান্ত হন স্যার। স্যার কি বসো, নিয়ে চলো, নিয়ে চলো। স্যার এখানে বসো। স্যার বসুন, স্যার বসুন। কি হচ্ছে? কি হলো? এই সালুকে। স্যার আরে আরে হলোটা কি তোমার? স্যার জল খান স্যার। স্যার স্যার বেগুনি রঙের এত ভয়ঙ্কর প্রভাব। আচ্ছা, ওই ছেলে দুটোর ওপরেও ভিডিও দেখার পর এরকম প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মানে অন্যরা ড্রাগের ইনফ্লুয়েন্সে না, বরং ওই ভিডিওতে সম্মোহিত হয়ে খুন করছে। কিন্তু এমন কি আছে এই ভিডিওটায় যে লোকজন এইভাবে হিপনোটাইজ হয়ে যাচ্ছে? না কিছু তো আছে ওই স্টুডিওতে। যেই ভিডিওকে বারবার মন দিয়ে দেখে তার ভিতরে এই পার্পল কালারের ড্রেস পরা মানুষদের খুন করার নেশা চড়ে বসে। কিন্তু এই ভিডিওটা দেখে তো আমার মনে হচ্ছে না যে কেউ এটা দেখে এত ভায়োলেন্ট হতে পারে। আছে অভিজিৎ, কিছু তো নিশ্চয়ই আছে এই ভিডিওতে। একটা কাজ করি, আমরা রিওয়াইন্ড করে আবার আমরা দেখব, স্লো মোশনে প্রতিটা ফ্রেম দেখব। স্যার এই ফ্রেম আবার কি? পঙ্কজ 1 সেকেন্ডে 25টা ফ্রেম হয়। যেমন এই দেখো, এটা ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম, থার্ড ফ্রেম। কিল, ভিলেন,
এরপরে কি আছে? ইন কিল ভিলেন ইন পার্পল। পার্পল মানে বেগুনি? সেভ। কিল ভিলেন ইন পার্পল, সেভ দ্য ওয়ার্ল্ড। মেরে দাও ওই লোকটাকে যে পার্পল কালার পড়ে আছে, বাঁচাও এই পৃথিবীটাকে। তবে নর্মাল স্পিডে এই মেসেজগুলো বুঝতেই পারছিলাম না। সাবলাইমিনাল টেকনিক অভিজিৎ, সাবলাইমিনাল টেকনিক। অ্যাডভার্টাইজিং এর এটা একটা টেকনিক। 1950-তে এটা ব্যবহার করতো অ্যাডভার্টাইজমেন্টে। দর্শকদের কনসাস মাইন্ডে নয়, সাবকনসাস মাইন্ডে এর প্রভাব পড়তো, অবচেতন মস্তিষ্কে। তারপরে বন্ধ করে দেওয়া হয় কারণ হিউম্যান রাইটস এর লোকেরা অবজেকশন করেছিল। সাবলাইমিনাল টেকনিক। স্যার, আমিও শুনেছিলাম যে এই টেকনিক হেভি মেটাল মিউজিকেও ব্যবহার করা হতো। 1970-তে তো অনেকে আত্মহত্যাও করেছিল। এই ধরনের টেকনিক আর শিল্পের ভুল ব্যবহার করতো লোকজন। লোকেদের হিপনোটাইজ করে তাদেরকে দিয়ে অপরাধ করাতো। এক্স্যাক্টলি। এরপরে এদের নেক্সট টার্গেট কে? দেখুন, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না আমাদের সবাইকে এখানে কেন ডেকে পাঠানো হয়েছে। সেটাই তো ভাবছি আমি। আমরা তো অলরেডি শুটিং শিডিউলের পিছনে যাচ্ছি। একটা নতুন নাটক শুরু করেছে আসলে এরা। আরে প্রডিউসার যখন নিজে মেসেজ করেছেন তখন তো কিছু করারই নেই। যাকে সবাই বসুন, হয়তো সামনের শোয়ের ব্যাপারে প্রডিউসার কোনো আইডিয়ার কনসেপ্ট নিয়ে কথা বলবেন। মেবি। হ্যাঁ চলো। চলো বসি। আরে এটা তো সেই নকল ভিডিওটা আমাদের টিভি শোয়ের। সাবাস রকেটম্যান, সাবাস। এটা দেখার জন্য ডাকা হয়েছে আমাদেরকে। আর যদি তুমি না থাকতে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আজ একবার আবার তুমি পৃথিবীকে বাঁচালে। আরে এটা কি হচ্ছে? এই ভিডিও তো আবার শুরু হয়ে গেল। গাইস সরি, একই ভিডিও বারবার দেখে আমি আমার টাইম ওয়েস্ট করতে পারবো না। আই এম লিভিং। এই দরজাটা কি করে বন্ধ হয়ে গেল? স্যার, এটা আবার কি নতুন নাটক হচ্ছে? দরজা আবার কে বন্ধ করলো বলুন? কিছু বুঝতে পারছি না। দরজাটা খোলো। প্রডিউসারের পরের শোয়ের কোনো প্ল্যান বানানো হচ্ছে না তো? ও গড, এ তো তৃতীয়বার শুরু হয়ে গেল ভিডিওটা। প্রডিউসার স্যার বারবার কেন দেখাচ্ছেন আমাদের ভিডিওটা? সব পার্পল পার্পল লাইট। এটা আবার কি নতুন নাটক হচ্ছে স্যার? পার্পল লাইট? পার্পল লাইট? স্যার, বাইরে থেকে দরজাটাও লক করে দিচ্ছে স্যার। এরা কি করছে বলুন তো? এখানে হচ্ছেটা কি? সাবাস রকেটম্যান, সাবাস। একটু আর্জেন্ট ছিল স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। দীপক, টিভি শোয়ে স্পট বয়ের কাজ করো, হ্যাঁ? আর শুটিং এর পরে খুনের খেলা খেলছো।
এর থেকেও খুব ভালো খেলা আমরাও খেলতে জানি। আমরা তোমাকেই তোমার জালে ফাঁসিয়ে দিলাম তো। তোমাকে ওখান থেকে বাইরে বের করার জন্য ওই ভিডিওটাকে রিপিট মোডে অন করে দিই, তারপর লাইট অন করে দিই, যাতে সবার ড্রেস আমাদের বেগুনি মনে হচ্ছিল, তোমারও। শুধু অপরাধী মানে তুমি এটা জানতে যে খুনি বেগুনি কালারের ড্রেস পরার উপরেই অ্যাটাক করে। ব্যাস, তারপরে আর কি? ভেজা বেড়ালের মতন তুমি ওখান থেকে প্রাণ নিয়ে পালাচ্ছিলে আর আমাদের জালে ফেসে গেলে। অনেক দেরি করে দিয়েছো তোমরা আমাকে অ্যারেস্ট করার বিষয়ে। এখন আমি সফল হয়ে গেছি। এটাকে তুমি সাফল্য বলছো? সাধারণ লোকের প্রাণ নেওয়া, তাদের ব্রেন ওয়াশ করা, তাদের দিয়ে খুন করানো, এটাকে তুমি সাফল্য বলছো? সায়েন্টিস্ট হলাম আমি, সায়েন্টিস্ট। নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রোজ নতুন নতুন এক্সপেরিমেন্ট করি আমি। এর জন্য যদি 2-3টে লোকের প্রাণও চলে যায় কোনো পরোয়া নেই। চুপ! বিজ্ঞান মানুষকে জীবন দান করে, তার থেকে জীবন কেড়ে নেয় না। তুমি যেটাকে বিজ্ঞান বলছো না, সেটা 2টো নিরীহ লোকের প্রাণ কেড়ে নিয়েছে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমার। স্যার, একটা কথা বলবো কি? তোমরা কিন্তু বড় কিপ্টে। আরে এত ছোট্ট একটা কেক নিয়ে এসেছো। দয়নি চলো। ডক্টর, এক তো আপনি আমার উপর হামলা করেছেন, আর আপনার জন্মদিন মনে করে আমি আপনার জন্য কেক নিয়ে এসেছি, আর আপনি আমাকে বলছেন। না দয়া ভাই, দেখো, আমার ওই কাজের জন্য আমি ক্ষমা চাইছি। আমি আবার সরি বলছি, কিন্তু কিন্তু কেকটা বড্ড ছোট ভাই। এইটুকু একটা কেক ওই একলা ফ্রেডি তো খেয়ে নেবে। স্যার আপনি প্লিজ কেক কাটুন না, খুব খিদে পেয়েছে। এরপর আপনার আবার ডিনার পার্টিতে যেতে হবে তো। আমার পার্টি? হ্যাঁ, দেখুন, আমরা আপনি সবাই আজকে কিপটেমি করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তোমরাও মনে রেখো, আজকে সালুকের বাহ। তরফ থেকে পার্টি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে এখানে একটা মাছের ঝাঁক রয়েছে, তাড়াতাড়ি জাল ফাল ফাল না। আরে তাড়াতাড়ি। এই টান টান। আরে টান না সবাই। টান, কি ভারী টান টান টান। আরে দেখ কত টাকা উঠেছে। আরে আমার কপাল তো খুলে গেছে রে। আর নে নে, জাল ফাল, আরো অনেক টাকা পাওয়া যাবে।
এটা কি রে? আরো একটা লাশ। হ্যাঁ ফ্রেডি, কিছু পাওয়া গেল এদের পকেটে? স্যার এই দুটো আধার কার্ড পেয়েছি। একজনের নাম মদন আর এর নাম রাজু। আর কিছু না স্যার, এখন অবধি আর কিছু পাইনি। ঠিক আছে, এদের দুজনের অ্যাড্রেস নোট করো। স্যার হুম, এই দেখুন, এটাও জলে ছিল? নোটের বান্ডেল স্যার। জলের মধ্যে টাকাগুলো কেউ কেন ফেলবে? আপনারা শুধুমাত্র ওই দুটো লাশই পেয়েছেন? না, মানে কোনো টাকা পাওনি, তাই তো? স্যার এরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। দেখো, এটা মার্ডার কেস। যা কিছু লুকিয়েছো চুপচাপ দিয়ে দাও, না হলে এভিডেন্স লুকানোর জন্য তোমরা কিন্তু সবাই জেলে যাবে। আছে আর কিছু? একই নদীতে এই দুজনের বডি আর এত টাকা, কোইন্সিডেন্স তো নয়। এরা দুজনে যেই হোক না কেন, এদের এই পয়সার সঙ্গে কোনো সম্পর্ক আছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে টাকার জন্যই এসব হয়েছে। চলো এই ব্রিজটায় গিয়ে দেখি। স্যার মনে হয় কোনো বড় গাড়ি এসে ধাক্কা দিয়েছে। এই টায়ারের চিহ্ন দেখে তো মনে হচ্ছে কোনো ট্রাক এসেছিল। আমি শিওর যে ওই টাকার ক্রেটগুলো এই ট্রাকে করেই এসছে। কোনো চার চাকায় তো কেউ নিয়ে আসবে না এতগুলো ক্রেট। স্যার, রক্তের দাগ স্যার। রক্ত? রেলিং এ রক্ত। কেউ মনে হয় দুজনকে গুলি মেরে রেলিং দিয়ে টপকে দিয়েছে নদীতে। যদি গুলি চালানো হয় তো আশেপাশে গুলি চালানোর চিহ্নও পাওয়া যাবে। দেখো তো কিছু পাওয়া যায় কিনা। দয়া, এখানে অনেকগুলো গুলির চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রচুর গোলাগুলি হয়েছে। মানে কেউ দৌড়ে পালাচ্ছিল আর পিছন থেকে কেউ গুলি চালাচ্ছিল। কিন্তু স্যার ওই দুটো বডিকে দেখে তো মনে হচ্ছে কেউ সামনে থেকে শুট করেছে। স্যার কিন্তু এখান থেকে কেউ কিভাবে ঝাঁপ দিতে পারে? দেখো, রক্ত ওখানেও আছে আর এখানেও আছে। আচ্ছা, এমনটা নয় তো যে রাজু আর মদন ছাড়া কাল রাতে তৃতীয় কারো গুলি লেগেছিল এখানে? স্যার জেলেরা তো দুটোই বডি পেয়েছে, তৃতীয় কিছু কোথায় গেল সেটা? গন্ডগোল তো এখানে রয়েইছে। একটা ট্রাক এখানে এসে অ্যাক্সিডেন্ট করে, দুজনকে গুলি করে আর তাদের নদীতে ফেলে দেওয়া হয়। আর ওই টাকায় ভরা ক্রেট, সেটাও। আর তৃতীয় ব্যক্তি উধাও। এটাও তো হতে পারে যে ট্রাক মদন কিংবা রাজু চালাচ্ছিল। হ্যালো অফিসার্স, মাইসেলফ জয়ন্ত খোসলা, ইন্টেলিজেন্স ব্যুরো।
এখানে কি ব্যাপারে? আমি একটা প্রায়োরিটি কেসে কাজ করছি। আমি ঠিক পেয়েছিলাম যে এখানে অনেক বড় একটা ইলিগাল কনসাইনমেন্ট আসার কথা। আমি আশপাশের সমস্ত মেজর হাইওয়ে আর জাংশনে চেকিং এর বন্দোবস্ত করেছি, কিন্তু লোকাল পুলিশ সেখান থেকে কিছু পাইনি। একটু খুলে বলবেন? আমি খবর পেয়েছি আপনারা কিছু ক্রেডিট পেয়েছেন, পুরো নোটে ভর্তি। হ্যাঁ, পাওয়া তো গেছে। আপনি একটু বলবেন যে আপনি কোন কেসে কাজ করছেন? আমরা এখানে টাকা ছাড়া দুটো ডেড বডিও পেয়েছি। এদের মধ্যে কি কোনো কানেকশন আছে নাকি? তার আগে আমাকে ওই নোটগুলো দেখতে হবে, তারপরেই হয়তো আমি আপনাদের কিছু বলতে পারি। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে। এই সমস্ত নোটগুলোই হলো নকল নোট। হ্যাঁ? কি নকল? নকল? আগে হ্যাঁ, আমি আর আমার টিম বহুদিন এই কেসে রয়েছি। বর্ডারের কাছে একটা অনেক বড় কনসাইনমেন্ট স্মাগল হয়েছে, কোটি টাকার নকল নোট। সমস্যা হচ্ছে এই নকল নোটগুলোকে বোঝা মুশকিল যে কোনটা আসল আর কোনটা নকল। আচ্ছা, এই নকল নোটের কনসাইনমেন্ট কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছে